আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ঘন জ্যামিতি এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। যদি এই সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে আমরা এই অধ্যায়ে রিলেটেড যেই সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সংক্ষিপ্ত রয়েছে সেগুলো আমরা খুব দ্রুত গতিতে এবং সহজে সমাধান করতে পারবো। যেমন সবার প্রথমে আমরা যেই টপিকসটি দেখতে পাচ্ছি, এখানে বলা হলো আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তু কি? যেই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ৩টা জিনিস যখন থাকবে তখন আমরা তাকে বলব ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তু অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩টা ভিন্ন ভিন্ন। তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য যদি হয় a, প্রস্থ যদি হয় b, উচ্চতা যদি হয় c, তখন আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে করে? 2 ইন্টু ab, এই যে ab মানে কিন্তু a এবং b গুণ ab প্লাস bc প্লাস ca বর্গ একক। একটা ঘনবস্তুতে সর্বমোট 6টা তল থাকে। কয়টা তল? 6টা তল থাকে। হ্যাঁ, একটা ঘনবস্তুতে কয়টা তল থাকে? 6টা তল থাকে। যেমন সেটা হচ্ছে এই নিচে একটা তল, উপরে একটা তল, তাহলে কটা হয়? 2টা। এই পাশে একটা তল, ঠিক তার উল্টা পাশে এই পাশে আবার একটা তল, তাহলে হয় আরও 2টা। এবং এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে একটা ঘনবস্তুর কয়টা তল থাকবে? 6টা তল থাকবে, উপরে নিচে 2 পাশে, আবার এই যে এই 2 পাশে, তাহলে মোট 6টা। তো এই যে 6টা তল, তো এই সবগুলো তলের ক্ষেত্রফল একত্রে বের করা সম্ভব। সবগুলো তলের ক্ষেত্রফল একত্রে বের করা সম্ভব। কিভাবে করে? 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এ হচ্ছে ওই ঘনবস্তুটার দৈর্ঘ্য, বি হচ্ছে ঘনবস্তুটার প্রস্থ, সি হচ্ছে ঘনবস্তুটার উচ্চতা। এই যে এবি এটা কিন্তু একটা ক্ষেত্রফল, বিসি একটা ক্ষেত্রফল, সিএ একটা ক্ষেত্রফল। এখন একটা জিনিস খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, মনে হয় আমি যদি একটু আমার মোবাইলটাই একটু দেখানোর চেষ্টা করি। এই যে মোবাইলটা, তো এটার উপরে যেই তলটা হুবহু সমান তলটা কি নিচে আছে না বলেন? উপরে যেই তলটা, নিচেও তো সমান তলটা আছে তো নাকি? নিচেও সমান তলটা আছে। তার মানে উপরের যেই ক্ষেত্রফল হবে একই ক্ষেত্রফল আমরা নিচেও পাবো। তার মানে একই ক্ষেত্রফল 2 বার পাচ্ছি, উপরে একবার নিচে একবার, একই ক্ষেত্রফল 2 বার পাচ্ছি। তাহলে এই দেখেন, এই যে এবি এটা তো একটা ক্ষেত্র, একটা মান বি একটা মান যখন আমি গুণ করতেছি আমি ক্ষেত্রফল পাবো। কারণ আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই 2টা মানকে যখন আমি গুণ করতেছি ক্ষেত্রফল পাচ্ছি। এখন এই ক্ষেত্রফলটা 2 বার আছে, উপরে যেই ক্ষেত্রফল একই ক্ষেত্রফল নিচেও আছে, তার মানে এই একই ক্ষেত্রফল 2 বার আছে। এই যে দেখেন সামনে 2 দেওয়া, মানে কি 2ab, মানে এবি 2 বার। আবার দেখেন এই যে এই তলটা, তো এই তলের ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ চিন্তা করব, তাহলে আমরা এই তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই তলটা তো আবার এই পাশেও আছে, আছে না? তাহলে একই তল 2 পাশে আছে, তার মানে এই ক্ষেত্রফলটা 2 বার হবে। একই ক্ষেত্রফল 2 পাশে, তাহলে একই ক্ষেত্রফল 2 বার, তাহলে এই যে 2bc। আবার আসেন এই তলটা, এই তলটা, তাহলে একই ক্ষেত্রফল আবার 2 পাশে, তাহলে 2ca। তাহলে যেহেতু মোট 6টা তল, তাহলে দেখেন এই যে 2টা 2টা 2টা, মোট 6টা। তাহলে এই জন্য বলা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, মানে যতগুলো তল আছে 6টা তল সবগুলোর ক্ষেত্রফল একত্রে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আর ক্ষেত্রফল বললেই বর্গ শব্দটা দিব, বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে চাই, তাহলে এ বি সি ঘন একক, আয়তন বললে ঘন। আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করতে চাই, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। এই হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা তথ্যগুলো জানলাম। এখন জানবো ঘনক। মনে রাখতে হবে ঘনক নিজেও কিন্তু একটা ঘনবস্তু। ঘনবস্তুরই একটা উপাদান হচ্ছে ঘনক। ঘনক কি? যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটাই সমান হয়, সমান। দৈর্ঘ্য যত, প্রস্থ তত, উচ্চতা তত। ওই যে আপনারা রুবিক্স কিউব খেলেন না, ওই যে ঘুরায় যে বিভিন্ন রঙের, যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে, একই কালার করে সব দিক দিয়ে, ঘনক রুবিক্স কিউব। তো যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিক দিয়ে সমান থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, সেই ঘনবস্তুকে বলা হয় ঘনক। তো ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, তাকে আমরা বললাম এ। তো ঘনকেরও তো 6টা তলই আছে, তো যেহেতু সবই সমান, তাহলে তা একটা তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে এক একটা বর্গ, কারণ সব সমান না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। তাহলে ঘনকের মধ্যে তো 6টা তল আছে, কিন্তু 6টা তলের প্রত্যেকটা তল সমান এবং প্রত্যেকটা তল বর্গ। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে এ স্কোয়ার। এখন তল আছে কয়টা? 6টা, তাহলে 6a স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল। একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার, তল আছে কয়টা? 6টা,
তাহলে 6টা তলের ক্ষেত্রফল একত্রে কত হবে? 6a²। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², ঘনকের আয়তন a³ ঘন একক, ঘনকের কর্ণ √3 × a। এ কিন্তু রুটের ভিতরে না, এ কিন্তু রুটের বাহিরে। তাহলে ঘনকের কর্ণ √3a একক। এবার আসুন গোলকের ক্ষেত্রে যাই। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে, ব্যাসার্ধ যদি r হয়, গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে গোলকের পৃষ্ঠতল মানে গোলকের যে উপরের যেই পৃষ্ঠটা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, গোলকের আয়তন 4/3πr³। যেহেতু আয়তন বলছে, ঘন একক শব্দটা বলতে হবে। এইবার আসেন এইটা ভালো করে বোঝানোর চেষ্টা করি। অনেকে এই জিনিসটার মধ্যে আমরা ক্লিয়ার থাকি না। আসেন একটু ভালো করে খেয়াল করি। h উচ্চতা, একটা গোলকের h উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ √r² - h²। এই জিনিসটা খুব 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 ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা আমরা অনেকেই করি, শুধু মুখস্থ করে চলে যাই। আসলে এটা কি বললো? h উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ কত হবে? √r² - h²। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি একটা তরমুজের কথা চিন্তা করেন, একটা তরমুজের কথা চিন্তা করেন, ধরে নেন এই মুহূর্তে আপনি তরমুজটা খুব ভালোই একটা গোল একটা তরমুজ পাইছেন, একদম গোল, একদম গোল একটা তরমুজ আপনি পাইছেন। তরমুজটা আপনি নিলেন, তরমুজটা আপনি নিলেন, তরমুজটার এটা হচ্ছে কেন্দ্র, তরমুজটা হচ্ছে একটা গোলক। হ্যাঁ, তরমুজটা একটা গোলক, একদম গোল পাইছেন। তরমুজটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে গোলকের কেন্দ্র। তো আপনি করলেন কি, এই কেন্দ্র থেকে কিছুটা উপরে উঠলেন, আপনি তাকে বললেন এইচ। অর্থাৎ আমি কেন্দ্র থেকে কিছুটা উপরে উঠলাম, যতটুকু উপরে উঠলাম এটাকে আমি বললাম এইচ। মানে কেন্দ্র থেকে এইচ উচ্চতাতে আমি উঠলাম। এইচ এর মান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমি কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার উপরে উঠলাম। আচ্ছা, ঠিক আছে। কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলবো বলেন? আমরা বলবো এটাকে ব্যাসার্ধ। কি বলবো? ব্যাসার্ধ। একটা জিনিস খেয়াল করেন, তরমুজটাকে নেওয়ার পরে আপনি যদি তার এই যে এই যে সবাই একটু তাকাইয়েন আমার দিকে, এই জায়গাটার মধ্যে এসে যদি ছুরি দিয়ে এভাবে করে কেটে ফেলেন তরমুজের এখানে যদি একদম বরাবর, কোনো তেরা বেঁকা না, একদম বরাবর কেটে ফেলেন, তাহলে কি এই জায়গাটার মধ্যে আপনি একটু বাস্তবে একটু ভাবার চেষ্টা করেন, এই জায়গাটার মধ্যে কি একটা বৃত্তের মতো দেখা যাবে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, তরমুজটাকে নিয়ে আপনি তার একটু উপরের দিকে গিয়ে বরাবর যখন কেটে ফেলবেন, উপরের অংশটা ফেলে দেন, এবার আপনি তাকান, একটা বৃত্ত দেখা যায়? ওই অংশটা একটা বৃত্তের মতো হয়েছে? আপনি যে কাটছেন, এই কাটার ফলে এখন তাকান, ওখানে একটা বৃত্ত হয়েছে না? বৃত্ত। আচ্ছা, এই যে বৃত্তটা হলো, ঠিক আছে, এই যে বৃত্তটা হলো, তাহলে এই বৃত্তটার তো আমি বলতে পারি বৃত্তটার একটা কেন্দ্র আছে, বৃত্তটার ব্যাসার্ধ আছে নাকি? এই যে বৃত্তটার ব্যাসার্ধ না, বলেন? এটা যদি হয়, এই যে আপনি এই জায়গাটার মধ্যে এটাকে কাটলেন, তো এখন তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কাটার পরে যে বৃত্তটা হয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধ। একটু বাস্তবে ভাবেন, আমি হয়তো বাস্তবে আপনাকে দেখাতে পারতেছি না, একটু বাস্তবে ভাবেন। একটা তরমুজ এইবার কেটে ফেললেন, একটা বৃত্ত দেখা যাচ্ছে উপরের দিকে, তো এই যে বৃত্তটা যে দেখা যাচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ওকে, এটা কার ব্যাসার্ধ? সেটা হচ্ছে গোলকের কেন্দ্র থেকে এইচ উচ্চতায় উঠার পরে আমরা যখন তলচ্ছেদ করার ফলে যেই বৃত্তটা তৈরি হলো, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা। এখন বলেন তো, গোলকের যেটা কেন্দ্র ছিল সেখান থেকে এই পর্যন্ত দূরত্বকে আপনারা কি বলবেন? ব্যাসার্ধ। কারণ এটা গোলকের কেন্দ্র, তাহলে গোলকের কেন্দ্র থেকে গোলকের পরিধি, আপনি যদি এখান থেকে এখানে আসতেন তাও তো আপনি আর বলতেন, এখান থেকে এখানে আসতেন তাও তো আর বলতেন, এখান থেকে এখানে যাইতেন তাও তো আর বলতেন নাকি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেই হিসাবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলতেছি ব্যাসার্ধ। আর এখন আমার উদ্দেশ্য হচ্ছে
আমি যখন উপরে তলচ্ছেদ করলাম তখন যে একটা বৃত্ত তৈরি হলো, সেই বৃত্তের ব্যাসার্ধ জানাটা হচ্ছে আমার মূল আগ্রহের বিষয়, যে এইটার মান কত, এটার মান কত। এখন ভালো করে খেয়াল করে দেখেন, আপনি যেহেতু কেন্দ্র থেকে বরাবর উপরের দিকে গিয়েছেন এবং আপনি তলচ্ছেদ করেছেন, তার মানে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা সমকোণ, তার মানে এটা অতিভুজ। আমরা জানি অতিভুজের বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি। আমি এই যে এটার মান বের করতে চাই, আমি জানি না এটা কি, আমি সেটা এমনি একটা বক্স দিলাম, বর্গ। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখন আমি যদি এটার মান জানতে চাই, তাহলে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এই যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধের বর্গ। এই স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে, রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু সেই ব্যাসার্ধটা। তাহলে আমরা এই ব্যাসার্ধের মানটা পাবো কিভাবে করে? রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এইটাই বলা হয়েছে যে এইচ উচ্চতায়, অর্থাৎ গোলকের এইচ উচ্চতায়, আমরা যদি গোলকের কেন্দ্র থেকে এইচ পরিমাণ উচ্চতাতে যাই, এরপর যদি তলচ্ছেদ করি, তলচ্ছেদ করি, তাহলে যে বৃত্তটা পাবো, সেই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো কিভাবে করে? রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার একক, এটার মাধ্যমে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তা গোলকের তথ্যগুলো আমরা জানলাম, এবার আমরা জানবো কোণক সংক্রান্ত। কোণক, ওই যে কোণ আইসক্রিম, অথবা অনেকেই জন্মদিনের সময় যে মাথার মধ্যে একটা টুপির মতো পরেন, তাই না? কোণক। এই যে ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, আর এই যে এইদিকে এটা এইভাবে যাবে, তাহলে এটা হচ্ছে কোণক। তো কোণকের ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে অবশ্যই এখানে কেন্দ্র থাকবে, এটা হচ্ছে ব্যাসার্ধ। মনে রাখতে হবে কোণকের দুইটা উচ্চতা। কোণকের কয়টা উচ্চতা? দুইটা। একটা হচ্ছে আমরা নর্মালি যেই উচ্চতা বুঝি, এই যে ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যেই দূরত্ব, এটা হচ্ছে কোণকের উচ্চতা, যাকে আমরা বলবো এইচ। আরেকটা উচ্চতা হচ্ছে এই যে এটাকে বলা হয় এল, যাকে বলা হয় ল্যাটারাল হাইট, হেলানো উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে হেলানো উচ্চতা, মানে এই উচ্চতাটা বাঁকা করা, এটা হচ্ছে বরাবর, আর এটা হচ্ছে বাঁকানো। এটা কি? বাঁকানো। তাহলে কোণকের উচ্চতা দুইটা, একটা হচ্ছে বরাবর উচ্চতা, আর এটা হচ্ছে হেলানো উচ্চতা। এল, ল্যাটারাল হাইট ইংরেজিতে যেটাকে বলা হয়। তো বলল সমবৃত্ত ভূমিক কোণক, মানে এই যে কোণক, এই কোণকের ভূমিটা বৃত্তাকার হয় এবং সব দিক দিয়ে এটা সমান। তো সমবৃত্ত ভূমিক কোণকের উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, এবং হেলানো উচ্চতা এল। তো সেই ক্ষেত্রে হেলানো উচ্চতার মান বের করা যায়। সেটা হচ্ছে এখানেও আপনি সমকোণী ত্রিভুজ চিন্তা করেন, যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ অর্থাৎ এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেহেতু যে ব্যাসার্ধ আর। তাহলে আমি এল এর মান বের করতে চাই, তাহলে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করে। ওকে, তাহলে হেলানো উচ্চতা এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক। বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে কি? এই যে কোণকটা, এই কোণকের যে এই যে ঘুরাবো আমরা যেই অংশটা, যে ঘুরানো যেই অংশটা, প্রিয় শিক্ষার্থীরা, ঘুরানো যেই অংশটা, সেটা হচ্ছে বক্রতল। তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। আর এল বলতে আপনারা জানেন স্পেশালভাবে, সেটা হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক। কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? এই যে বাঁকানো যেই তলটা এবং ভূমিটা, ভূমিটা তো একটা তল, বাঁকানো অংশটা একটা তল, ভূমিটাও একটা তল, এই সবগুলো তলের ক্ষেত্রফল একত্রে কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর। এটা হচ্ছে এই কোণকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। কোণকের আয়তন নির্ণয়ের সূত্র 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই হচ্ছে কোণক রিলেটেড সূত্রগুলো আমরা জানলাম। এবার আসেন আরও বিভিন্ন তথ্যগুলো। সেটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রাবলী। ত্রিভুজের তিনটা বাহু এ বি সি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। আরেকভাবে বের করতে পারি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস হচ্ছে অর্ধ পরিসীমা, ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব,
কারণ ত্রিভুজের 3 বাহুর যোগফল সেটা হচ্ছে পরিসীমা, আর এস মানে হলো অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। ওকে, তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা বের করে 2 দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে এস। এস ইন্টু এস থেকে এ বিয়োগ, এস থেকে বি বিয়োগ, এস থেকে সি বিয়োগ। ওকে, পুরা রেজাল্টটাকে রুট করব। যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, যে ত্রিভুজের সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, তাহলে তখন ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক। যদি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান, ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে ক্ষেত্রফল কি হবে? b/4 ইন্টু √4a² - b² বর্গ একক। এখানে আমাদের যেই বিষয়টা কেউ কেউ ভাবতে পারেন, স্যার এখানে এ আর বি বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে মূলত এ দ্বারা সমান সমান বাহুকে বোঝানো হচ্ছে, সমান সমান বাহু, ঠিক আছে, সমান সমান বাহু। আর বি দ্বারা ভূমিকে বোঝানো হচ্ছে, বি দ্বারা ভূমিকে বোঝানো হচ্ছে। যদি একটা ত্রিভুজ এখানে দেখাই, সেটা হচ্ছে এ বি সি, তাহলে এখানে এটাও এ, এটাও এ, এইটা হচ্ছে বি, অর্থাৎ এই দুইটা বাহু পরস্পর সমান, এটা হচ্ছে ভিন্ন। তাহলে সেই ক্ষেত্রে এই যে সমান বাহুর যেই মান সে বসবে একবার, আর ভূমি যেটা সমান না, ভূমির মানটা বসবে 2 বার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 ইন্টু √4a² - b² বর্গ একক। বি বলতে এখানে মূলত ভূমিকে বোঝানো হচ্ছে, আর এ দ্বারা সমান বাহুকে বোঝানো হচ্ছে। এবার আসেন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আরও সূত্র আছে। সেটা কি? যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দেওয়া এবং একটা কোণ দেওয়া, দুইটা বাহু এবং একটা কোণ, দুইটা বাহু এবং একটা কোণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে করে বের করতে পারি? এখানে মূলত কথাটা বলতে কি বোঝানো হচ্ছে, দেখেন, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, তো আমরা এটাকে বললাম এ, মানে এই বাহুর মান এ আর এই বাহুর মান বি। এখন এখানে একটা কোণ দেওয়া আছে, এই যে এখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, যে সি, সি কোণটা দেওয়া আছে। এখন আপনাকে বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। দেখেন এই যে এ বি সি ত্রিভুজ, এই বাহুর মান এ, এই বাহুর মান বি, আর একটা কোণ দেওয়া, অর্থাৎ দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া। তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে করে বের করব? হাফ গুণ ওই যে দুইটা বাহু, তাদেরকে আমরা গুণ করব, গুণ একটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসব, সেটা হচ্ছে সাইন। কি আনবো? সাইন। আর হচ্ছে এই কোণের মানটা লিখব 60 ডিগ্রি। তাহলে এখন পুরাটার রেজাল্ট যেটা আসবে এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি বলতে মূলত আমি ওই যে সি কোণ তাকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? সি কোণটাকে বোঝাচ্ছি। হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি। এবার আসেন, আমি এটাকে 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 আরও 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 ভিন্নভাবে দেখাই, মানে যতভাবে এটা পরিবর্তন করা সম্ভব সবভাবেই দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন প্রিয় শিক্ষার্থীরা, মনে করেন যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু যেই দুই বাহুর মান দেওয়া তাদেরকে আমরা লিখব ইন্টু সাইন এই দুই বাহুর অন্তর্ভুক্ত যেই কোণটা আছে অর্থাৎ এ। এই পুরাটার যেই রেজাল্ট হবে সেটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু দেওয়া এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া, আমরা তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এইভাবে করে, হাফ গুণ ওই দুই বাহুর গুণফল গুণ সাইন যেই কোণের মান দেওয়া আছে সেটা। তাহলে পুরাটার রেজাল্ট যা আসবে এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতি, এই ঘনজ্যামিতি অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে, সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত এগুলো করতে গিয়ে যেই সূত্রগুলো আমাদের জানা থাকা খুব 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 দরকার, এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে আমরা খুব ভালোভাবে আমরা সেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। আজকের পর্বে আমরা সেই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।